বড় বদল আসছে টাইগার ক্রিকেটে। ব্যর্থতার দায়ভার শুধুই কি চাপছে ক্রিকেটারদেরই ঘাড়ে? বিশ্বকাপে বাংলাদেশ দল পূর্ণ করেছে ব্যর্থতার 16 কলা। ব্যাটিং বোলিংয়ের মতো ফিল্ডিংয়েও পাশমার্ক তুলতে পারেনি ক্রিকেটাররা। সমস্যার সমাধানে কোন পথে হাঁটবে বাংলাদেশ দল? তরুণদের সুযোগ দিলেই কি আসবে কাঙ্ক্ষিত ফল? শেষ হয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ মিশন। সব ম্যাচের শেষে সেমির টিকিট পেল গ্রুপ একের কোন দুই দল? এই সব কিছু নিয়েই আজকের 5 for 15 প্রেজেন্টিং বাই আকাশ, সাথে আছি জোনাকি জ্যোতি। চারদিকে উড়ো খবর, পাল্টে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেটের দৃশ্যপট। টাইগারদের সাম্প্রতিক ব্যর্থতায় নড়ে চড়ে বসেছে বিসিবি। টিম ম্যানেজমেন্টে কোনো বদল আসছে কি, নাকি আগের মতো সব চাপিয়ে দেয়া হবে ক্রিকেটারদের কাঁধে? সংযুক্ত আরব আমিরাত থেকে এই সব প্রশ্নের উত্তর খুঁজেছে অলরাউন্ডার। সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এক্সপো দুবাই থেকে। মনে করতে পারেন খেলার খবর, সেটার মধ্যে আবার এক্সপো দুবাই। আমরা সেটি কভার করছিলাম অফিসিয়ালি, কিন্তু আপনারা জানেন যে দেশের ক্রিকেটে দারুণভাবে উজ্জীবিত বলছে এই কারণে যে একটা পরিবর্তনের ইঙ্গিত ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি। আসলে পরিবর্তনটা হবে কবে? এখনই হবে নাকি নেক্সট বছরের শুরুর দিকে হবে? আমি যদি একটু সেটা জানতে চাই। পরিবর্তন কি সাথে সাথেই? ঝড়ের আগে তো কিছুটা সময় থেমে থাকে প্রকৃতি, এখানেও কি তাই হচ্ছে? আমি যতটুকু জানি তাই। নভেম্বর ডিসেম্বর ঝড়ের আগের মুহূর্ত, জানুয়ারিতে মোস্ট লাইকলি বাংলাদেশ ক্রিকেটে একটা বড় ধরনের বলবো না, কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিছু জায়গায় পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আপনারা জানেন যে একদিন আগেই সম্মানিত বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন তার পরিষদের কয়েকজনকে নিয়ে বৈঠকে বসেছিলেন। তার মধ্যে খালেদ মাহমুদ সুজন ছিলেন, কাজী ইনাম ছিলেন, জালাল ইউনুস ছিলেন। সো তাদের মধ্যে থেকে যে কথাগুলো হয়েছে তার মূল কথা হচ্ছে যে অনেকেই বলছেন রিয়াদকে ক্যাপ্টেন্সি থেকে সরে দেয়। এই মুহূর্তে রিয়াদকে ক্যাপ্টেন্সি থেকে সরে দেওয়া হবে, আত্মঘাতী সেটা হচ্ছে না। নতুন কিছু প্লেয়ার উঠিয়ে আনার চিন্তা ভাবনা করা হচ্ছে এবং এই দায়িত্বটা দেওয়া হচ্ছে খালেদ মাহমুদ সুজনকে টিম ডিরেক্টর হিসেবে। আই রিপিট, টিম ডিরেক্টর হিসেবে জাতীয় দলের খালেদ মাহমুদ সুজনকে থাকার জন্য লম্বা সময়ের জন্য বোর্ড সভাপতি বলেছেন বলে আমি জেনেছি। এখন কথা হচ্ছে যে জাতীয় দল কেন্দ্রিক সব সিদ্ধান্ত আসে ক্রিকেট অপারেশনস থেকে, যেটার চেয়ারম্যান হচ্ছে সাবেক অধিনায়ক আকরাম খান, আপনারা সবাই জানেন। অ্যাট দ্য সেম টাইম ওই একই কমিটির ভাইস প্রেসিডেন্ট বা ভাইস চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন। তো তারা দুজনে মিলে যদি কাজটা করেন আমার মনে হয় সেটা ক্রিকেটের জন্য ভালো হবে। এটা হচ্ছে প্রথম, খালেদ মাহমুদ সুজনের টিম ডিরেক্টর হওয়া। দ্বিতীয় যে ব্যাপারটা, মিনহাজুল আবেদীন নান্নু, তার পথটা নড়বড়ে হয়ে যেতে পারে এবং জানুয়ারিতে তিনি চাকরিটা খুইয়েও ফেলতে পারেন। কংক্রিট না, এখনও পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি, কিন্তু এই আলোচনাটা আছে। খুব স্বাভাবিক প্রশ্ন জাগে যে এরপরে মিনহাজুল আবেদীন নান্নুকে যদি সরিয়ে দেয়াই হয় তার জায়গায় কে আসবেন? আমরা বাংলাদেশ ক্রিকেটে এ যাবৎকালের সবচেয়ে গুণী যে সিলেক্টর বা যাকে নিয়ে সিলেকশনের ব্যাপার থেকে সবচেয়ে বেশি আপোষহীন বলা হয় সাবেক অধিনায়ক ফারুক আহমেদ, তার একটা সম্ভাবনা রয়েছে এবং তার ব্যাপারে বোর্ড খুবই পজিটিভ। এবং এখন আপনারা জানেন যে ফারুক ভাই, যিনি সাবেক প্রধান নির্বাচক ছিলেন, তিনি একটু অভিমান করেই চাকরিটা ছেড়ে দিয়েছিলেন। তো তিনি আবার আসবেন কি না, বা বোর্ড তাকে সেভাবে রিকোয়েস্ট করবে কিনা, বা বোর্ড তার কাছে দাবি নিয়ে যাবে কিনা যে আসতেই হবে, সো কিছু ব্যাপার আছে। তো আমার অনুমান যে যেটাই হোক সেটা খুব সাকসেসফুলি বোর্ডের পক্ষে করা সম্ভব, তারা সেটা করবে না। সো এই আলোচনাটা আছে। আর আরেকটা বিষয় আলোচনায় আছে, সেটা হচ্ছে যে মুমিনুলকে টেস্ট ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দিয়ে হবে কিনা, এটা নিয়ে অনেক কথাই হয়েছে। তো আলটিমেটলি সাকিব আল হাসান সেখানে ফার্স্ট চয়েস। এখন সাকিব আল হাসানকে টেস্ট ক্যাপ্টেন্সি তখনই দেওয়া হবে যখন সাকিব ক্রিকেট বোর্ডকে অ্যাসুরেন্স দেবেন তিনি টেস্ট নিয়মিত খেলবেন। এই তিনটা বিষয় হচ্ছে মূল আলোচনা। সাকিবের টেস্ট ক্যাপ্টেন্সিতে ফেরা, রিয়াদকে ক্যাপ্টেন্সি থেকে না সরানো এবং আরেকটু সময় তাকে দেয়া, অ্যাট দ্য সেম টাইম লাস্টলি এবং মোস্ট ইম্পর্টেন্টলি জাতীয় দলের টিম ডিরেক্টর হিসেবে খালেদ মাহমুদ সুজনকে লম্বা সময়ের জন্য রেখে দেয়া বা তাকে ওই দায়িত্বটা দেয়া। ভিতরের কথা নিয়ে যদি একটু আলোচনা করি, সুজনকে যে দায়িত্ব দেওয়া হচ্ছে বা হবে, সেইখানে আমরা জানি যে একটা ঠান্ডা লড়াই থাকে এখানে। ক্রিকেট অপারেশনসের যিনি চেয়ারম্যান আকরাম খান, আমরা যতই জিনিসটাকে সামনে নিয়ে আসি, এক ধরনের তাদের মধ্যে এক ধরনের ঠান্ডা যুদ্ধ থাকে সবসময়। এটি অনেক সময় অনেক সময় বলছে যে মিডিয়া বাড়িয়ে বলছে, কিন্তু এটি কি সম্ভব হবে? আপনি কি মনে করেন? আমরা কথা বলছি ম্যানেজমেন্ট নিয়ে, কিন্তু ম্যানেজমেন্টের মধ্যে কোচ রয়েছে, তাদের পরিবর্তনের বিষয়ে কিছু বলছি না। আপনি এই সব কিছু পূর্বাপর বর্তমান পরিস্থিতি এইটাকে কিভাবে দেখেন? দেখেন, কোচের কথা যদি বলেন, একটা প্রথম বিষয় হচ্ছে যে এখন এই মুহূর্তে গ্লোবাল ক্রিকেটে আপনি চাইলেই হাই প্রোফাইল কোচ ফুল টাইমের জন্য পাবেন না। এই সত্য, এই ধ্রুব সত্য মেনে নিয়ে আপনাকে কাজটা আগাতে হবে ফার্স্ট। সেকেন্ড থিং হচ্ছে
রাসেল ডমিঙ্গোকে যদি আপনি সরিয়ে দেন, বিসিবির কাছে কি বেস্ট পসিবল অপশন আর কি আছে? আদৌ কি কোনো অপশন আছে, নাকি সেই আবারও গ্যারি কাস্টেনের ওই ফার্মের কাছে ধর্ণা ধরতে হবে? কারণ বিসিবির যে কোচরা আছেন, আপনারা জানেন কি না জানি না, গ্যারি কাস্টেনের একটা অর্গানাইজেশন আছে যেখান থেকে কোচ সাপ্লাই দেওয়া হয়, প্রফেশনাল অর্গানাইজেশন। বিসিবির সব কোচই কিন্তু কম বেশি সেখান থেকে বা সেই মাধ্যমেই এসেছে। এখন কথা হচ্ছে পরবর্তীতে বিসিবির লিস্টে কারা আছে। যে পর্যন্ত আপনি একজন কোচ বা কোচিং প্যানেল রেডি করতে না পারবেন, সে পর্যন্ত কোচিং স্টাফ ছাড়াই করে দেওয়াটা বুদ্ধিমান বা যৌক্তিক কিছু বলে আমার মনে হয় না। কেননা দেশি কোচদের তো বিসিবি দায়িত্ব দেবে না, তাদের তো দেশি কোচদের উপরে সেই ভরসাটা আমরা কখনো দেখিনি। সো বিদেশি কোচ, প্রপার একজন কোচ ফুল টাইমের জন্য না পাওয়া পর্যন্ত এই কোচিং স্টাফ থাকবে বলে আমার অনুমান। যদি তাদের বিদায় করাও হয়, সেটাও ওই জানুয়ারিতে গিয়েই হয়তো একটা চিন্তা ভাবনা করা হবে। বাট রাসেল ডমিঙ্গো, ওটিস গিবসন এরকম করে আসলে স্পেসিফিক্যালি বলাটা ডিফিকাল্ট, কে থাকবেন কে যাবেন। আর আপনি যে কথাটা বলছিলেন যে ম্যানেজমেন্টের ঠান্ডা লড়াইটা, দেখেন এই ব্যাপারটা সবসময়ই থাকে, কিন্তু দিন শেষে ক্রিকেটের বৃহত্তর স্বার্থে বাংলাদেশের সাবেক দুই ক্যাপ্টেন যদি এক হয়ে কাজ করতে পারেন, সেটা ক্রিকেটের জন্য ভালো। যদি করতে না পারেন, সেটা কিন্তু আলটিমেটলি ক্রিকেটকেই বাধাগ্রস্ত করবে। আর ক্রিকেট বাধাগ্রস্ত হলে আলটিমেটলি তাদের কর্মকাণ্ড কিন্তু প্রশ্নবিদ্ধ হবে। এটা মেনেই তারা কাজ করবেন বলে আমরা প্রত্যাশা করি। আমার একটা শেষ প্রশ্ন আছে। টি-20 দলটাকে ঢেলে সাজানোর একটা কথা বলছে, সেটি পাকিস্তান সিরিজেই লিটন সৌম্যকে চিন্তা করছেন না, নতুনদেরকে আনছেন। এই বিষয়টা নিয়ে আপনার কাছে কি মনে হয় যে এখন আমাদের আসলে যে ডিসিশন যাচ্ছে কংক্রিট এখনও কিছু না, আপনি কিভাবে এটাকে দেখবেন? আপনি কোন প্লেয়ারদেরকে আপনি চান যে এখানে দেখলে ভালো হয়? চান বলতে আমি বলছি যে আমরা যে মতামতটা দেই, সেইখানে আপনি কাদেরকে চিন্তা করছেন? খুব স্বাভাবিক প্রক্রিয়া যদি বলেন, আমি ঘরোয়া ক্রিকেটে যারা পরীক্ষিত পারফর্মার ওপেনিং স্লটে, এদের মধ্যে থেকে কাউকে দেখতে চাইবো। অথবা আপনি যদি সম্পূর্ণ ভবিষ্যৎ চিন্তা করেন যে আগামী 20টা টি-20 হারলেও আমার কিছু যায় আসে না, আমি নতুনদের নিয়ে ট্রাই করবো, সেক্ষেত্রে ইয়াং প্রসপেক্ট যারা আছে তাদের ক্ষেত্রে নিয়ে আপনি ট্রাই করতে পারেন। বাট একটা ব্যাপার এখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, আপনি সৌম্য লিটনকে যে সময় দিয়েছেন, অন্যদেরকে অন্তত তার অর্ধেক সময় দিতে হবে। একটা নতুন প্লেয়ার আপনি নিয়ে আসলেন, তাকে 4 ম্যাচ খেলানো হলো, সে 4 ম্যাচেই শূন্য করলো, আমি ধরে নিলাম 5 নাম্বার ম্যাচে তাকে বসিয়ে দেবেন না, 5 নাম্বার ম্যাচে তাকে বসিয়ে দিয়ে সৌম্য বা লিটনকে ব্যাক করাবেন না। আমি এই কথাটা আগেও বলেছি, আপনি যদি সৌম্য লিটনকে দল থেকে বের করে দেন, লম্বা সময়ের জন্য বের করে দেন, 6 মাস 1 বছরের জন্য বা 3-4টা সিরিজের জন্য বের করে দেন। এবং যে নতুন প্লেয়ারটা, যে 2জন নতুন প্লেয়ার, যে 3জন নতুন প্লেয়ার আপনি আনবেন, তাদেরকে ওই বিশ্বাস ভরসাটুকু দিতে হবে যে বাবা ভাই তুমি এই 5টা সিরিজ খেলবা, 5টা সিরিজে আমার 10টা ম্যাচ আছে, 12টা ম্যাচ আছে, 10টা 12টা ম্যাচই তুমি খেলবা, 10টা 12টা ম্যাচ তুমি ওপেনিংয়ে করবা, এক্সপ্লোর ইয়োরসেলফ। ওই ভরসাটা যদি নতুন ক্রিকেটারকে দেওয়া হয়, আপনি কোন ক্রিকেটারকে আনবেন? যার পোটেনশিয়াল আছে, যার ক্রিকেটীয় থট ভালো, যিনি পারফরমেন্স করে, যার উপর আপনার ভরসা আছে, যার স্কিলে আপনি আস্থা রাখেন, এমন প্লেয়ারই তো আনবেন। আপনি যাকে তাকে তো ধরে এনে বসিয়ে দেবেন না। সো ওই ক্রিকেটারকেও ওই লম্বা সময়টা দেওয়া খুব গুরুত্বপূর্ণ। আর আরেকটা আলোচনা আছে যে তামিম ইকবালকে টেস্টে ফেরানো, বাট যতটুকু জানি টি-20তে ফেরানো, তামিম ইকবাল টি-20 ক্রিকেটটা বোধহয় আর কন্টিনিউ করবেন না, এটা আমার বিভিন্ন সময় মনে হয়েছে তার সঙ্গে কথা বলে। ধন্যবাদ দেব চৌধুরী। আমরা একটু আমাদের নিজেদের কথা যদি বলি, দেব চৌধুরী বা আমি অলরাউন্ডার প্ল্যাটফর্মে কাজ করি, আমরা নিজেদেরকেও অলরাউন্ডার মনে করি। আপনাদের জন্য একটি খবর যে বাংলাদেশ দল এখান থেকে হয়তোবা নতুন পরিকল্পনা নিয়ে ঘুরে দাঁড়াবে। আর আমরা এখান থেকে বিবিএস বাংলা, আমাদের আরেকটা প্ল্যাটফর্ম রয়েছে যেখানে আমরা বিশ্ব বাণিজ্য নিয়ে মোটামুটি এখানে কথা বলবো। আমরা এক্সপো দুবাই, এটি জানেন আপনারা, পৃথিবীর সর্ববৃহৎ বাণিজ্যিক একটি মেলা। এটি নিয়ে আমরা আগামী 2-3 দিন বিবিএস বাংলা, মনে রাখবেন আমাদের আরেকটি প্ল্যাটফর্ম। আর যদি এখানে কোনো সাংস্কৃতিক ঘটনা ঘটে, সেটি আমরা ইভিনিং শোতে দেখানোর চেষ্টা করব। সুতরাং আমাদের সাথে থাকতে হলে, অলরাউন্ডারের সাথে থাকতে হলে আমাদের বিবিএস বাংলা এবং ইভিনিং শোর দিকেও খেয়াল রাখতে হবে। শামসুল আরিফিন, দুবাই এক্সপো থেকে। ব্যাটিং বোলিংয়ের মতো ক্রিকেটে ফিল্ডিংও সমান গুরুত্বপূর্ণ। বিশ্বকাপে বাংলাদেশের ব্যর্থতার পেছনের কারণ হিসেবে দাঁড় করানো এই ফিল্ডিংকেই। নিয়মিত ফিল্ডিং অনুশীলন করলেও নিয়মিত ক্যাচ মিসের কারণ কি? তার মানে টাইগাররা কি ক্যাচিংয়ের ক্ষেত্রে সঠিক পদ্ধতি অনুসরণ করছেন না? দেখুন আফটান পিয়ালের রিপোর্ট। ক্যাচ মিস মানেই ম্যাচ মিস। ছোটবেলায় এ কথা শোনেনি এমন মানুষ খুঁজে পাওয়া দায়। আর ব্যাটিং বোলিংয়ের মতো ক্রিকেটে ফিল্ডিং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ভরাডুবির পেছনে বড় হাতেই ফিল্ডিংয়ের। টাইগাররা 8 ম্যাচে ক্যাচই ফেলেছে 11টা। ওয়েস্ট ইন্ডিজ আর শ্রীলঙ্কা, মূল পর্বে বাংলাদেশ যে 2টো ম্যাচে জয়ের কাছে পৌঁছেছিল, দুটোতেই বাংলাদেশকে ডুবিয়েছে ক্যাচ মিস। শ্রীলঙ্কার বিপক্ষে লিটনের জোড়া ক্যাচ মিস, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাহেদি 2টো আর আফিফ ছাড়েন 1টা ক্যাচ, সঙ্গে লিটনের একটা স্ট্যাম্পিং মিস। আমরা কিন্তু যথেষ্ট ফিল্ডিং করি, প্র্যাকটিসটা যথেষ্ট হয়। আমার মনে হয় যে যখন বড় কোনো আসরে আমরা নামি কিংবা ঘরের মাটিতে খেলি,
আমার মনে হয় যে মনস্তাত্ত্বিক চাপটা নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। ফিল্ডিংয়ে ভালো করতে ফিল্ডিং অনুশীলনের বিকল্প নাই। বিসিবি নির্বাচকের কথা মেনে নিলে প্রশ্ন আসবে, ফিল্ডিংয়ের পারফেক্ট প্র্যাকটিস কি টাইগাররা করছে? করে থাকলে কেনই বা পুরো বছর জুড়ে ফিল্ডিংয়ের এমন বেহাল দশা? কেননা ক্রিকইনফো বলছে চলতি বছরে রিয়াদদের থেকে বেশি ক্যাচ মিস করেছে শুধুই শ্রীলঙ্কা। সাধারণত ক্যাচিংয়ের ক্ষেত্রে দুই ধরনের পদ্ধতি অনুসরণ করা হয়, অর্থোডক্স কাপ আর রিভার্স কাপ। বুকের নিচের ক্যাচগুলো অর্থোডক্স কাপ পদ্ধতি মেনেই নেওয়া হয়। হাই ক্যাচিংয়ের ক্ষেত্রে ফিল্ডাররা এই পদ্ধতি মেনে চলেন, যেটাকে আবার ইংলিশ ক্যাচিং স্টাইলও বলা হয়। বুক বা কাঁধের উপরের ক্যাচগুলো আবার রিভার্স কাপ পদ্ধতিতে নেওয়া হয়। সাধারণত ফ্ল্যাট ক্যাচিংয়ের ক্ষেত্রে ফিল্ডাররা এই পদ্ধতি অনুসরণ করেন। ক্যাচিংয়ের এই স্টাইলের প্রতীকী নাম অস্ট্রেলিয়ান ফিল্ডিং স্টাইল। ক্রিকেটের সবথেকে গুরুত্বপূর্ণ চোখের ব্যবহার। ক্যাচিংয়ের ক্ষেত্রেও চোখের ব্যবহার সবথেকে জরুরি। ক্যাচ নিতে বলের উপর একদম শেষ পর্যন্ত চোখ রাখতে হয় ফিল্ডারদের। একটু এদিক ওদিক হলেই ছুটে যায় ক্যাচ। ক্যাচিংয়ের ক্ষেত্রে বলের নিচে যাওয়া খুব গুরুত্বপূর্ণ। যে যত দ্রুত বলের কাছে পৌঁছাতে পারে তাকেই মোটা দাগে ভালো ফিল্ডার বলা হয়। আর বলের কাছে দ্রুত পৌঁছাতে হলে ফিট থাকারও বিকল্প নাই। চোখের সামনে থেকে ক্যাচ নেওয়াকেই আদর্শ ধরা হয়। এজন্য শরীরের ভারসাম্য রাখাও পায় সমান গুরুত্ব। ভারসাম্য না থাকলেই বলের উপর থেকে চোখ সরে যায়, তখনই ক্যাচ ছুটে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। বিশ্বকাপ শেষ, সামনে পাকিস্তান সিরিজ। ব্যাটিং বোলিংয়ের মতো ফিল্ডিং নিয়েও চিন্তা বেড়েছে। সেই চিন্তা দূর করতে দায়িত্ব নিতে হবে ফিল্ডিং কোচ রায়ান কুককে। আর মাঠে তার বাস্তবায়ন ঘটবে রিয়াদ সাইফুদ্দিনদের হাত ধরেই। তাহলেই তো অন্ধকারের কালো ভেদ করে হাসবে বাংলাদেশ ক্রিকেট। আফনান পিয়াল, অলরাউন্ডার। ডিশ লাইনের ঝিরঝির খেলা আর কত দেখবেন? বিশ্বকাপে আমাদের খেলা দেখুন ঝকঝকে আকাশে। আর আকাশ কিনে বুঝে নিন আমার সাইন করা একটি আকর্ষণীয় ফ্যান জার্সি। সাফল্যহীনতার চোরা বালিতে আটকে আছে বাংলাদেশ। অন্যদিকে সঠিক পরিকল্পনায় মরণ খাদের পার থেকে ফিরে এসেছে শ্রীলঙ্কান ক্রিকেট। একে একে তারকা কিংবদন্তিরা যখন বিদায় বলেছে লঙ্কান বোর্ড, তখন ভরসার হাত রেখেছে তারুণ্যের কাঁধে। শ্রীলঙ্কান ক্রিকেটের মাস্টার প্ল্যানিংয়ের খবর থাকছে মাহরুজ প্রত্যয় রিপোর্টে। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। একে একে সাঙ্গাকারা, মাহেলা জয়বর্ধনেরা যখন বিদায় বললেন, মুত্তিয়া মুরলীধরন যখন বুটজোড়া তুলে রাখলেন, উপল থারাঙ্গা যখন বললেন আর নয় এখানেই শেষ, তখন কত রব উঠলো। লঙ্কান ক্রিকেটের সুখ আর আভিজাত্যের সময়টাও নাকি শেষ হলো। জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে লঙ্কানরা ওয়ানডে সিরিজ হারলো। হঠাৎই ফিক্সিং গুঞ্জনে টালমাটাল হলো শ্রীলঙ্কান ক্রিকেট। এই সবকিছুই দেশটি সামলেছে কড়া হাতে। প্রয়োজন মাফিক পরিকল্পনা সাজানো, অভিমান অভিযোগের চেয়েও বেশি গুরুত্ব দেওয়া হয়েছে প্রফেশনালিজমকে। 2019 সালের ডিসেম্বরে শ্রীলঙ্কান কোচ করা হয় মিকি আর্থারকে। দায়িত্ব নিয়েই বুঝতে পেরেছিলেন অভিজ্ঞতার সাথে টি-20তে প্রয়োজন নিউ ব্লাড। তাই তারুণ্যের শক্তিকে প্রাধান্য দিয়েছেন এই সাউথ আফ্রিকান। সবুরে নাকি মেওয়া ফলে 2021-এ এসে তরুণরা প্রমাণ করেছে প্ল্যানিংয়ে আর্থার ভুল ছিলেন না। প্রথম নিশাঙ্কা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেকে টেস্ট সেঞ্চুরি খেলেছেন, বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজেও। এবারে টি-20 বিশ্বকাপও রেখেছেন প্রতিভার স্বাক্ষর। বুঝিয়েছেন শুধু ক্লাস থাকলেই হয় না, মাঠে তার প্রতিফলন সমান প্রয়োজন। বিশ্বকাপে শ্রীলঙ্কার সারপ্রাইজ প্যাকেজ ছিলেন চারিত আসালাঙ্কা। প্রায় 150-র কাছাকাছি স্ট্রাইক রেটে ব্যাট করেছেন, রানও করেছেন 50-এর কাছাকাছি গড়ে। ওয়ানিন্দু হাসারাঙ্গা ছিলেন ব্যাটে বলে সমানে সমান। মহেশ থিকসানা ফিঙ্গার স্পিনার, তার বলে দিশা খুঁজে পায়নি প্রতিপক্ষের ব্যাটসম্যানরা। 6-এর কম ইকোনমিতে বল করেছেন, উইকেটও তুলেছেন। বুঝিয়েছেন অভিজ্ঞতার চেয়েও কার্যকারিতার মূল্য অনেক বেশি। একটি ব্যাপার লক্ষ্য রাখা খুব বেশি প্রয়োজন। এই যে 4 ক্রিকেটারের কথা বলা হলো, তাদের সবার বয়সই 25-এর কম। অর্থাৎ তারুণ্যের শক্তিতেই আশার আলো দেখছে লঙ্কান ক্রিকেট। পাকিস্তানের কিংবদন্তি মিসবাউল হক বাংলাদেশ ক্রিকেটের প্রসঙ্গ টেনে করেছেন শ্রীলঙ্কার প্রশংসা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের শ্রীলঙ্কাকে দেখে শেখা উচিত কিভাবে তারা তরুণদের সুযোগ দিচ্ছে, নতুন দল গঠন করছে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা করলে হয়তো শুরুতে ব্যর্থতা আসবে, চারিদিকে সমালোচনাও হবে, তবে ওসবে কান না দিয়ে নিজের কাজটা করে যেতে হবে।
সফলতা পেতে পরিশ্রম যেমন প্রয়োজন, তেমনি প্রয়োজন সঠিক পরিকল্পনা প্রণয়ন এবং তার বাস্তবায়ন। সবকিছু ভেবে দেখে শুনেই বলতে হয়, সঠিক পথেই হয়তো আছে লঙ্কান ক্রিকেট। অনেকদিন ধরেই যে পথের খোঁজে আছে বাংলাদেশ। মানস প্রত্যয়, অলরাউন্ডার। আপনি কি অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে চান নাকি ফোন টপ আপের কথা ভাবছেন? লোন অথবা ক্রেডিট কার্ড লাগবে? যে কোনো সময় আমাকে জাস্ট একটা মেসেজ পাঠান আপনার ভাষায়। হাই দিয়ে পেতে পারেন লেটেস্ট সব ব্যাংকিং সার্ভিস, কারণ আপনি সাধারণের চেয়েও অনেক বেশি কিছু ডিজার্ভ করেন। প্রাইম অ্যাসিস্ট, আপনার পার্সোনাল ব্যাংকার। শনিবার বিকেলে আবুধাবিতে মুখোমুখি হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়া। রাতে শারজায় ইংল্যান্ডের প্রতিপক্ষ সাউথ আফ্রিকা। সেমির সমীকরণে দুটো ম্যাচই ছিল গুরুত্বপূর্ণ। ব্রাভোর বিদায়ে আবুধাবির পরিবেশ হয়েছে আবেগঘন। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে নিজেদের কাজটা আগেই সেরে রেখেছিল অস্ট্রেলিয়া। রাতের ম্যাচে জিতেও সেমিফাইনালে খেলার টিকিট পেল না সাউথ আফ্রিকা। সেমিফাইনালে গ্রুপ 1 থেকে ইংল্যান্ডের সঙ্গী অস্ট্রেলিয়া। সেমিফাইনালে কোয়ালিফাই করতে শারজায় প্রোটিয়াদের জিততে হতো কমপক্ষে 58 রানে। রাসি ফন্ডার ডুসেন আর এইডেন মার্ক্রামের ব্যাটে চড়ে সেই স্বপ্নই সত্যি করার পথে ছিল আফ্রিকানরা। ইংলিশদের 190 রানের টার্গেট দিয়ে আটকাতে হতো 131 রান কিংবা তারও আগে। শেষ পর্যন্ত সে কাজে ব্যর্থ রাবাদা শামসিরা। শেষ ওভারের নাটকীয়তায় প্রোটিয়ারা জিতেছে 10 রানে। আসরের তৃতীয় হ্যাটট্রিক করেছেন কাগিসো রাবাদা। এর আগে আবুধাবিতে ওয়েস্ট ইন্ডিজকে 8 উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। ম্যাচ ছাপিয়ে ওয়ার্নার মার্শের সঙ্গে গেইলের খুনসুটি কিংবা আউট হয়ে ব্যাট উঁচিয়ে সবার অভিবাদনের জবাব দেওয়া ক্রিকেটার সমর্থকদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি করেছিল আন্তর্জাতিক ক্রিকেট থেকে ডোয়াইন ব্রাভোর অবসরের ঘটনা। 20 ওভারের ক্রিকেটে বিশ্বসেরা হওয়ার লড়াই চলছে, তবে লড়াই ছেড়েও দুবাইতে যেন সৌজন্য আর সৌহার্দ্যের কেতন উঠছে। ক্রিকেটের বড়রা ছোটদের পিঠ চাপড়ে দিচ্ছে, দেশের সীমানা পেরিয়ে বন্ধুত্ব নতুন করে ডানা মেলছে। বিশ্বকাপের স্পিরিট অফ দ্য গেমের গল্প শোনাচ্ছেন ফয়সাল হাবিব। সাকিব আল হাসানের সাথে দেখা করতে আমি মুখিয়ে আছি। ক্রিকেট ইতিহাসেরই সেরা একজন অলরাউন্ডার তিনি। আমি তার থেকে জানতে চাই কোনো ম্যাচ খেলার আগে কিভাবে তিনি নিজেকে প্রস্তুত করেন। তার মতো আমিও একজন বাঁহাতি ব্যাটসম্যান, তাই তার প্র্যাকটিসের রুটিনটাও জানতে চাই। তার সাথে দেখা হওয়াটা হবে আমার জন্য দারুণ এক অভিজ্ঞতা। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের আগে অক্টোবরের 20 তারিখ এভাবেই বাংলাদেশের সুপারস্টার সাকিব আল হাসানের সাথে দেখা করার, তার কাছে কিছু শেখার আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন পাপুয়া নিউগিনির অলরাউন্ডার চার্লস আমিনি। ম্যাচ শেষে আমিনি সাকিবের দেখা হয়েছিল কিনা, কথা হয়েছে কিনা তা জানা যায়নি, কিন্তু ম্যাচে আইডল সাকিবকে চমৎকার ক্যাচে ফিরিয়েছিলেন ওই চার্লস আমিনি। আমিনি কিংবা পাপুয়া নিউগিনির প্লেয়ারদের বাংলাদেশের ক্রিকেটারদের সান্নিধ্য পাওয়া হয়েছে বলে কোনো খবর পাওয়া যায়নি। তবে নামিবিয়া আর স্কটল্যান্ডের ক্রিকেটাররা পেয়েছেন ভারত পাকিস্তানের ক্রিকেটারদের সান্নিধ্য। এশিয়ার এই দুই পরাশক্তি নামিবিয়া স্কটল্যান্ডের ক্রিকেটারদের সাথে ড্রেসিং রুমে কথা বলেছে, সৌহার্দ্য বিনিময় করেছে। চলতি বিশ্বকাপে এখনো পর্যন্ত উঠছে পাকিস্তান। 4 ম্যাচে 4টাই জয় বাবরের দলের। ভারতকে 10 উইকেটে হারিয়ে যে দলটা বিশ্বকাপ মিশন শুরু করেছিল, তারা মাঠ এবং মাঠের বাইরে একের পর এক ট্রেন্ড সেট করেই চলেছে। আর তারই অংশ 2 নভেম্বর নিজেদের ম্যাচ শেষ করে পাকিস্তান ক্রিকেটারদের নামিবিয়ার ড্রেসিং রুমে ওদের ক্রিকেটারদের সাথে দেখা করতে যাওয়া। নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা নামিবিয়ান প্লেয়ারদের কাছে পাকিস্তানের ক্রিকেটারদের এমন সৌজন্যমূলক আচরণ অবশ্যই বড় পাওয়া। তাই তো বর্তমান সময়ে সাদা বলের অন্যতম সুইং বোলার শাহিন আফ্রিদির সাথে ছবি তুলতে কিংবা মোহাম্মদ হাফিজের কাছে কিছু ব্যাটিং টিপস নিতে ভুল করেননি নামিবিয়ানরা। উইজার রৌফরা তো নিজেদের মধ্যে পুরাতন বন্ধুত্বটাও ঝালিয়ে নিয়েছেন নতুন করে। পাকিস্তান নামিবিয়ার ম্যাচের দিন 4 পর মুখোমুখি হয়েছিল ভারত স্কটল্যান্ড। ভারত দাপট দেখিয়েছে স্কটিশদের বিরুদ্ধে, আর ম্যাচের পর পুনরাবৃত্তি হয়েছে পাকিস্তান নামিবিয়া ম্যাচের দৃশ্য। নামিবিয়াকে দেখে স্কটল্যান্ডের ক্রিকেটারদের হিংসে হয়েছিল কিনা কে জানে, তবে ভারত ম্যাচের পর স্কটিশ ক্রিকেটাররাই চেয়েছিল ভারতের ড্রেসিং রুমে যেয়ে ভারতীয় ক্রিকেটারদের সাথে দেখা করতে। আর রোহিত কোহলিরাও সাদরে গ্রহণ করেছে অতিথিদের। ক্যালাম ম্যাকলিওড, জর্জ মানসি, রিচি বেরিংটনের মতো ব্যাটাররা ঘিরে ধরেছিলেন কোহলি রোহিতদের। মন্ত্রমুগ্ধের মতো শুনেছেন খেলাটার গ্রেট প্লেয়ারদের কথা। আশ্বিন, বুমরার মতো খেলোয়াড়রাও স্কটিশদের সাথে কথা বলেছেন, তাদের গুরুত্বপূর্ণ টিপস দিয়েছেন। শুধু ক্রিকেটের সুপারস্টারদের সাথে অ্যাসোসিয়েট দেশগুলোর ক্রিকেটারদের মেলবন্ধনই নয়, এই বিশ্বকাপ দুই দেশের কোচ ক্রিকেটারদের ভেতরও সৌহার্দ্যপূর্ণ আচরণের উদাহরণ দেখেছে। বর্তমান সময়ে ক্যারিয়ারের দুই বিপরীত মেরুতে থাকা আসিফ আলী আর মুশফিকুর রহিমেরই যেমন দেখা হয়ে গেছিল প্র্যাকটিস ভেন্যুতে। ভারত পাকিস্তান ম্যাচের পর দুই দেশের ক্রিকেটারদের তো যেন মিলন মেলায় লেগেছিল মাঠে। কয়েক বছর আগে টেনিস বলে ক্রিকেট খেলা শাহনেওয়াজ দাহানির, মহেন্দ্র সিং ধোনির দর্শন তো ওই বিশ্বকাপের কল্যাণেই।
যে কারো পিঠ চাপড়ে দিলেই তারা উজ্জীবিত হয়, পায় নতুনভাবে এগিয়ে চলার উদ্যম। ক্রিকেট বিশ্বের নবীন এই সদস্যদের বেলায়ও হয়েছে তাই। ভারত পাকিস্তানের মতো ক্রিকেট বিশ্বের পরাশক্তিরা যখন এরাসমাস কোয়েটজারদের পিঠ চাপড়ে দিয়েছে, তাদের আপন করে নিয়েছে, তখন নিশ্চয়ই পরের বিশ্বকাপে আরও ভালো করার অনুপ্রেরণা পেয়েছে নামিবিয়া, স্কটল্যান্ড। আর এর সব কিছুতে জয় হয়েছে স্পিরিট অফ ক্রিকেটের। ফয়সাল হাবিব, অলরাউন্ডার। আকাশ প্রেজেন্স 5 for 15 আজকের মতো এ পর্যন্তই। অলরাউন্ডারের সাথেই থাকুন, হয়ে উঠুন অলরাউন্ডার।